শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, আরো 101টা উপাধি আছে তার বিরুদ্ধে এই মুহূর্তে মেনে নিলাম। কিন্তু শেখ হাসিনা একজন খারাপ মা ছিলেন না। অন্তত এই কুলাঙ্গারের মতন কোন সন্তান শেখ হাসিনা জন্ম দেয় নাই। প্রফেসর ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশের যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার, হুজুর হুজুর, আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না, বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে। অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো। আপনারা তো শুধু সারা জীবন ধরে বাঘ বাঘিনী এই গল্পগুলোই শুনে গেছেন, কখনো কি বাঘিনীকে সচক্ষে দেখেছেন? 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন, 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন, 24 নির্বাচনটা কেমন হলো? এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে এটা কি ঠিক? আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করবো, তাহলে দরকার কি? নির্বাচনটাই করা দরকার। বলা দরকার যে আমি ক্ষমতায় আসছি, যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, আমি আজীবন ক্ষমতায় থাকি। এরকম একটা আইন পাশ করলেই তো হয়। যেমন উত্তর কোরিয়ায়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই, ক্ষমতায় থাকবেই। তারপরে রাশিয়া, পুতিন ক্ষমতায় থাকবে, চীন ওনারা ক্ষমতায় থাকবে, কারণ ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা কি ধরনের নির্বাচন জানি না, কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থায়। এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন স্বাধীন হতো, তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি, ঠিক আছে, এখানে দরকার নেই। এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে, করবে একজনও না, শেখ হাসিনা নিজেও না। শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইউনূস সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। তার মানে কি? দল নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার, তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে। 100% না হলে 80% হবে, 60, 70, 50%। আপনার দলীয় সরকার হলে তো কোনো এটা নিয়ে প্রশ্ন নেই। আজকে দেখেন বদিউল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে, একেবারে নিশ্চিত হবে তা বলা যায়, কিন্তু একটা পথটা তৈরি হলো। এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং, বলা হচ্ছে যে 14th সংসদ থেকে এটা কার্যকর হবে, অর্থাৎ এই নির্বাচনটা, সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ, এরপরে হলো 14th, এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে, যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি, মানে যে বিচারপতি থাকবেন ওনার ভিতরে থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের হব, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো। সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে, কার অবস্থা ভালো, সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোভ, লালসা। যেমন লতিফুর রহমান কিন্তু খুব 100% ভালো কাজ করেনি, বিতর্কিত লোক ছিল। যাই হোক, এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা, কারণ বিচার বিভাগটাই যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না। এই যে শেখ হাসিনা কি করলো, লন্ডভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান, তারপরে এনায়েতুর রহিম, একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন, তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে, আপিল বিভাগের সিনিয়র বিচারপতি বানায় লন্ডভন্ড করে দিছে। এসকে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে, এই বিচার বিভাগকে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সিইসি হইতে পারে, অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে, ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হইতে পারে, এরকম একটা সিস্টেম করা উচিত, বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত। সেটা একটা অপশনটা খোলা রাখলো। সব মিলায় কি দাঁড়ালো, এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়, আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল। শেখ হাসিনার ব্যক্তি হলো, আর এটা হলো শেখ হাসিনা শুদ্ধ পুরো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে। আপনি এই লজ্জা নিয়ে, আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না, আপনি বলবেন যে না সঠিক, কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই, আপনি এখন সমর্থন করবেন, ক্ষমতায় থাকলে আপনি করতেন না। এই যে দ্বিচারিতা শেষ হয়ে গেল। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের দল, ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল, অন্তত রাজনৈতিকভাবে, নৈতিকভাবে। এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না, আপাতত আমি কোনো পথ দেখি না। ডক্টর ইউনূসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা। সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে করিম খানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা সম্পর্ক রয়েছে।
এই সম্পর্ককে কাজে লাগিয়ে কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য আবেদন করার নথিপত্র বা আবেদন করার উপযুক্ততা খতিয়ে দেখছে এই অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের এটা শেষ চাল বলে অনেকেই মন্তব্য করছেন। আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিগত সময়ের নানা ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কিছুটা হলেও আশাবাদ তৈরি হতে পারে। আপনারা জানেন যে আমাদের সমুদ্র সীমানা নিয়ে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। আমাদের সমুদ্র সীমানা নিয়ে যে বিবাদ ছিল ভারতের সঙ্গে সেটা নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক আদালত। এখন সেই রায় কিন্তু মানতে বাধ্য হয়েছে ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই। যদিও সেই বিষয়ের সঙ্গে হাসিনাকে ফেরত আনার বিষয়টি আলাদা, কিন্তু আন্তর্জাতিক ফোরামে গিয়ে অব্যাহত চাপ প্রয়োগ বা এ সংক্রান্ত কোনো যদি ইতিবাচক রায় প্রকাশিত হয় তাহলে ভারত সরকার বাধ্য হলেও হতে পারে। সেই বিষয়টি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার শেষবারের মতো খতিয়ে দেখছেন। তিনি ক্ষমতা ত্যাগ করার আগ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি। যেহেতু তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের আলাদা সম্পর্ক রয়েছে, তিনি করিম খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ সুবিধা বা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তিরও প্রত্যাশা করছেন বা উদ্যোগী হতে পারেন। আসলে এইসব তথ্য নানা মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি। প্রিয় দর্শক, ডক্টর খলিলের যে কোয়ালিটি এন্ড ক্যাপাসিটি এন্ড ভিশন রয়েছে, অজিত দোভাল ডক্টর খলিলের বালের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকায় ডিপ্লোম্যাটিক মাইক দেবে, আমি এটা বিশ্বাস করি না। কারণ ডক্টর খলিল আমাদের মোহাম্মদ আলী, আমাদের বক্সার মোহাম্মদ আলী। ডক্টর খলিল যখন অজিত দোভালের দিকে যাবে, আমাদের ডক্টর খলিলের বাল নৃত্য না, সে অজিত দোভালের দিকে তাকায় বলবে যে what the fuck you want? আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে, এই যে বিএনপির সালাউদ্দিন বড় বড় লেকচার মারায় না, আপনারা দেখেন, আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে, এই সালাউদ্দিনকে দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকায় না। কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে, আমির খসরু মাহমুদের এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে। এখন তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে? একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি, ডক্টর খলিল কারো ধুতির মধ্যে তো থাকবেই না। রেদার অজিত দোভাল বলবে এই মোহাম্মদ আলীরে আমি কেমনে সামলাবো, এই মোহাম্মদ আলীরে সামলানোর মতো ক্ষমতা তো আমার নাই। আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে, আমি পৃথিবীর সবকিছু বুঝি তা না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস তারা যারা দেখে, এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে, তারা একটা জিনিস দেখে, ডক্টর খলিল হ্যাজ আপার হ্যান্ড ওভার অজিত দোভাল। অজিত দোভাল জাস্ট এ স্টুডেন্ট রাইট ইন ফ্রন্ট অফ ডক্টর খলিল। ডক্টর খলিল কি বস্তু? অজিত দোভাল ওয়াকার যখন কথা বলে, ওয়াকার তখন দুই হাত কোণে নিয়ে এরকম করে বসে থাকে, আর অজিত দোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আন দেয় যে এই বাদ কেমনে সামলাম। এখন আলাপ আলোচনায় অনেক বিষয় আছে। ডক্টর খলিল একজন প্র্যাগমেটিক লিডার, ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ, ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক। উনি যদি অজিত দোভালের সাথে টো টু টো, আই টু আই ঠিক মতো কথাবার্তা বলে, দিস কনভারসেশন উইল বিকাম দ্য অ্যামিউনিশন ফর বাংলাদেশি পিপল, ফর দ্য ওয়েলফেয়ার, ফর দ্য ওয়েলনেস অফ বাংলাদেশি পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ফর বাংলাদেশ। আমি আমার দেশের লোকজনের জন্য এটা বিশাল একটা সম্পদ হবে। জুলাই সনদের উপরে আপনারা চিন্তা করে দেখেন, ভারতের পর্যন্ত আপত্তি আছে। যে আপত্তিটা তারা সালাউদ্দিনকে দিয়ে দেওয়া গেছে, যে আপত্তিটা তারা আমির খসরু মাহমুদ, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং বিএনপি কুত্তা বাচ্চা খানকি মাগি তাদেরকে দিয়ে জুলাই সনদের উপরে তারা অবজেকশন দিচ্ছে, এবং গণভোট নিয়েও তাদের আপত্তি আছে। আপনারা অবাক হচ্ছেন না? ভারতের আপত্তি বাংলাদেশের গণভোট নিয়ে। আরে ভাই, বউয়ের কাছে ঘুমাইতে যাবেন, ভারতের ওখানেও আপত্তি আছে, কারণ আপনার বউকে তারা সরস্বতী বানাতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমাদের স্ট্যান্ডার্ডকে এত নিচে নামানো হয়েছে যে স্ট্যান্ডার্ডে আমরা এখন আর মানুষের মধ্যে পড়ি।
আপনারা যারা হাসিনার রাজনীতি করেছেন এখনো চিন্তা করেন হাসিনার রাজনীতি করবেন আপনারা, আপনাদের মাথার মধ্যে শুধু একটা জিনিস আমি একটু ঢোকাতে চাই, আপনারা কি আসলে মানুষ আছেন? আপনারা কি আসলে মানুষ হিসেবে কি গণ্য করছেন? 4টা সাবজেক্ট এই মুহূর্তে বিস্ফোরণ। ভারত এটা নিয়ে ডক্টর খলিল এবং ডক্টর ইউনূসের সাথে যদি তারা আলাপ আলোচনা না করে, ভারতের পণ্ডিতরা অজিত দোভাল এবং মোদীকে বুঝাইছে যে তোমরা চুক্তারানীরা যদি এই মুহূর্তে বাংলাদেশের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোন রকম লিয়াজো তৈরিতে ব্যর্থ হও, you are going to get a big slap onto your ass. Therefore, এই কলম্বো সিকিউরিটি এই সামিটের কথা বইলা ওখানে নিছে। কারণ সাবজেক্টটা আমি যখন শুনছি ডক্টর খলিল ওখানে যাইতেছে, কেন সিইসি সামিটে যাবে, ওখানে 3টা সদস্য রাষ্ট্র ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এখানে বাংলাদেশ what the fuck role বাংলাদেশ is gonna play? এবং অন দ্য আদার হ্যান্ড যখন হাসিনা চুতমারানি বাংলাদেশের ক্ষমতায় কোন এই প্যাক্ট হয়েছে ওই বাংলাদেশকে তো ইনক্লুড করে না, তাহলে খলিলকে হঠাৎ করে ডাকাটা তাদের ফিসফিসানিটা কেন? মেইন সাবজেক্টটা হচ্ছে বিচার প্রক্রিয়া, নির্বাচন, হাসিনার রিটার্ন, কামালের রিটার্ন। যেমন আপনাদেরকে 2 দিন আগে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় আপনাদেরকে জানানো হয়েছে হাসিনাকে কোন রাষ্ট্র জায়গা দেয় না। বড্ড মিথ্যা কথা। কারণ হাসিনা যেই দেশে যাওয়ার চেষ্টা করেছে পিছের থেকে ভারত ওই রাষ্ট্রগুলোকে বলে দিচ্ছে হাসিনাকে আশ্রয় না দিতে। এখন বলবেন কেন ভারত আমাদের বন্ধু? ভারত আমার ভারত, ভারত আমার, আমি আর জঘন্য শব্দ আর উচ্চারণ করতে চাই না। ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রনায়ক সুলভ, স্মার্ট, বিপ্লবী একটা ঘোষণা দিয়েছেন, বিরাট ঘোষণা। কি ঘোষণা দিয়েছেন দেখেন। এ ধরনের ঘোষণা সিনিয়র নেতারা দিতে পারেন না, এই হ্যাডম থাকে না। এতে হ্যাডম লাগে, বৃদ্ধ হয়েও তারুণ্যের উচ্ছ্বাস লাগে। কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব, জামাত আমির। রাষ্ট্রনায়ক এই ধরনের ঘোষণা দিতে পারে। চিরতরুণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। মানুষের মনের মধ্যে একটা মিসপারসেপশন আছে, যেমন জনগণ এখন বিশ্বাস করে যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে, তারাই জিতবে, জনগণ তাদেরকে ভোট দিবে, জনমত তাদের পক্ষে, সব ঠিক আছে। কিন্তু অনেকে বলে যারা বিএনপির সাথে ভোট চুরি করে শেষ পর্যন্ত ওরা টাকাই টোকাই বিএনপি নিয়ে যাবে। না, জামাত ইসলামে জীবিত থাকতে বিএনপি ভোট চুরি করতে পারবে না। চুরি করতে চাইবে কিন্তু পারবে না। ডাকসুতে দেখেছেন না চুরি করা কি চেষ্টা পেরেছে? ডাকসুতে যেরকম পারে নাই, ওরকম জাতীয় নির্বাচনে ভোট চুরি করতে পারবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে ভাই দেখেন, আপনি যেই দলই করতে পারেন, যে মতেরই হতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে এই ছবিটা যে বার্তা দিচ্ছে এটা আপনার কাছে আনন্দদায়ক, এটা আপনার কাছে মজাদার, তাহলে বুঝতে হবে একজন সন্তান হিসাবে অথবা একজন পুরুষ হিসাবে আপনি কোনোভাবেই আসলে যোগ্য না। প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলোর। কেননা নোংরামির একটা লিমিটেশন আছে। শেখ হাসিনা অন্যায় করছে, তার ফাঁসির রায় হয়েছে, রাষ্ট্রীয় আইনে যদি সম্ভব হয় তার ফাঁসি হবে, সেটা এক জিনিস। কিন্তু শেখ হাসিনার ছবিতে এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা যেই যুবক এই বেয়াদবি করেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া। তবে রাষ্ট্র ব্যবস্থা নেক না নেক, এইসব ঘটনার জন্য দেখেন একটা কথা আছে বাংলায়, জোশে আয়সা হোশ হারাইতে হয় না। তো এই ছেলের মতন অনেকে শেখ হাসিনার ছবি নিয়ে আজকের দিনে যখন সময় খারাপ যায় অনেক কিছুই বাংলাদেশে ঘটে। তবে এই ধরনের নোংরামি অতীতে অন্য কোন রাজনৈতিক নেত্রীর সাথে আমার মনে হয় না যে এইরকম দুঃসাহস দেখানোর মতন কেউ সাহস পাইছে। রাজনীতির মতো চলছে। বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা জেল খাটাইছেন, জামাতের অনেকে ফাঁসি দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের অশ্লীল নোংরামি জাতীয় পর্যায়ের কোন রাজনীতিবিদকে নিয়ে করার দুঃসাহস এই বাংলাদেশ দেখা নাই। এই যদি ট্রেন্ড হয়, এগুলোকে যদি আমরা বাহবা দিই, তাহলে জাস্ট ইমাজিনেশন করেন সরকার পরিবর্তন হলো, এরপরে এইরকম ছবি শত শত হাজার হাজার তৈরি হবে আপনার প্রিয় নেতা নেত্রীর ছবি নিয়ে, বা অন্যদের পরিবারের সন্তান, বউ, অনেক কিছুই এগুলো আছে। তো এখন এই যে ঘটনায় ছেলেটা করছে, তার নাম ঠিকানা 14 গোষ্ঠীর খবর ইতিমধ্যে আওয়ামী লীগ নিয়ে নিছে। কারণ তার এলাকায় কি আওয়ামী লীগ করে মানুষ নাই, ছাত্রলীগ করে মানুষ নাই, যুবলীগ করে মানুষ নাই, তারাই তো তার নাম ঠিকানা 14 গোষ্ঠীর ডিটেইলস ডাটা দিয়ে দিছে। এখন এই ছেলেটার জন্য তার পরিবার কি বিপদে পড়বে না? মানে সরকার পরিবর্তন বাদ দেন, মানে এই সময়ের মধ্যে তো যদি আওয়ামী লীগ একটা দল, তাই না, তারা এখন কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে, কিন্তু তারা যদি মনে করে যে ছেলেটারে ক্ষতিগ্রস্ত করবে, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে, এটা কি করবে না? এখন যদি এরকম ঘটনা ঘটে, এটার দায়ভারটা কার? আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা জেনারেশন চরম লেভেলের বেয়াদব হইয়া আপনারা জন্ম নিচ্ছেন বা বড় হচ্ছেন। আমি অনেকেই দেখি নামের আগে মোহাম্মদ আছে, মুসলিম আছে, বা অনেকে ইসলামিক দলও করেন, কিন্তু এই ধরনের ছবি বা এই ধরনের অ্যাক্টিভিটিস আপনারা এগুলোকে বাহবা দেন, নিজেরাও এগুলা শেয়ার করেন। তো আপনার আম্মারি নিয়া, আপনার বৌরি নিয়া, আপনার বোনরি নিয়া, আপনার মেয়ের নিয়া
যদি এরকম একটা ছবি দেয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? দেখেন, শেখ হাসিনার বিষয়টা এই কারণে বললাম যে এই বার্তাগুলো না খুবই খারাপ বার্তা হিসেবে তৈরি হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে 101টা মামলা আরো করেন, ফাঁসিতে ঝুলাই দেন, রাষ্ট্রের আইন অনুযায়ী ন্যায় বিচার যেটা হবে সেটা সে পাবে। আমার এখানে কোনো অ্যালার্জি নাই। অ্যালার্জি হচ্ছে এই ধরনের নোংরামিগুলোকে প্রচকল করা, প্রশ্রয় দেওয়া। রাষ্ট্রের উচিত অন্তত এই ধরনের অ্যাক্টিভিটিস যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নয়তো ওই যে আজকে আপনি করতেছেন, আপনি সরাসরি করতেছেন না, পরোক্ষভাবে কেউ করতেছে, আপনি দেখে এটাকে হাততালি দিচ্ছেন, বাহাবা দিচ্ছেন, আগামী দিন অথবা এর পরের দিন হতে পারে 5 বছর, 10 বছর, 20 বছর, এগুলা ভারী পড়বে, এমনকি সমাজকে যথেষ্ট অশ্লীল নোংরামের মধ্যে ডুবিয়ে দেবে। আমি মনে করি এটা নিয়ে সবার প্রতিবাদ করা উচিত। যদি আপনি আপনার ভিতরে আসলে কোনো সুসন্তানের বৈশিষ্ট্য থাকে, আপনার মা আপনাকে মোরালিজম অথবা নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে, যাদের মধ্যে নেই তাদের কথা বলে লাভ নাই। ভালো থাকুন। অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো। এই বিষয়ে রায় হয়েছে। আমি এই বিষয়টি অল্প একটু আলোচনা করব। তার আগে আপনারা তো শুধু সারা জীবন ধরে বাঘ, বাঘিনী এই গল্পগুলোই শুনে গেছেন। কখনো কি বাঘিনীকে সচক্ষে দেখেছেন? বাঘিনী কিন্তু বাঘের যিনি স্ত্রীলিঙ্গ। বাঘ তো এক ধরনের সাহসী হয়, এক ধরনের হিংস্র হয়, কিন্তু বাঘিনী তার থেকেও কয়েক গুণ বেশি সাহসী হয়। প্রয়োজনে সে হিংস্র হয়ে ওঠে যখন তার বাচ্চাদের উপরে বা তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে কোনো আঘাত আসা দেখে, তখন সে কিন্তু কয়েক গুণ বেশি হিংস্র হয়ে ওঠে। তো এইটা শুধু আপনারা মুখে শুনেছেন, চোখে দেখেছেন কখনো? আমার মনে হয় দেখেন নাই। আসেন আপনাদেরকে আমি একটা স্বচক্ষে একটা বাঘিনীকে দেখাই, বাঘিনীর হুঙ্কার দেখাই। তিনি তার ভবিষ্যৎ প্রজন্মকে, তার বাচ্চা কাচ্চাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কিভাবে তিনি হিংস্র হয়ে ওঠেন, এবং কিভাবে তিনি হিংস্র, আমি ঠিক নেগেটিভ অর্থে বলছি না, ভুল বুঝবেন না, কিভাবে তিনি সাহসী হয়ে ওঠেন, প্রতিবাদী হয়ে ওঠেন। দেখুন ভিডিওটি। বললাম যে আপনারা করবেন না প্লিজ। আপনার লোকজন এই যে ওদেরকে বসে কেন আপনার মনে হয় যে আমি চুষ করাবো বসে বসে যে আমার এই লোকজনকে মারবে, আমি বসে বসে চুষ করাবো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি আমাকে মারবেন আর বলবেন যে মাইন্ড ইউর আপনি মারলে আমরা কেন খুশি রাখবো? আমরা নিশ্চয়ই আপনার উপর আঘাত করবো। আপনার সাথে আমার সাথে একটা চাচা লাগছে, আমি আপনাকে সরি ভাই। পিছিয়ে যাবেন, খবরদার। তো এই সাহসী অগ্নিকন্যা বাঘিনীকে আপনারা কি চেনেন? তাকে হ্যাঁ অবশ্যই চেনেন। তারপরে আমি একটু পরিচয় করিয়ে দিই। তিনি হচ্ছেন আমাদের সেই উম্মে উসওয়াতুন রাফিয়া। ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তিনি ওই সময় জুলাই গণ অভ্যুত্থানে প্রচন্ড ভূমিকা রেখেছেন। আচ্ছা বলুন, এরকম একজন অগ্নিকন্যার সামনে হাসিনা তো দূরের কথা, তার দাদাও যদি ঘর থেকে উঠে এসে এখানে ক্ষমতায় বসে থাকতো, সে কি টিকতে পারতো? সম্ভব না। এরকম অগ্নিকন্যার সামনে, এদের মতো সাহসী কন্যাদের সামনে টিকে থাকার মতো মানুষ নাই, পৃথিবীতে নাই। গত 17 তারিখে যখন 32 নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্য কিছু সংখ্যক মানুষ, ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়, তখন পুলিশ তাদের উপরে চড়াও হয়, এবং এটি ছিল রাফিয়ার ওই সময়ের ভূমিকা। এই ঘটনার পরে শেখ হাসিনার পা চাটা কিছু এদেশীয় দোসর তারা রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে, তার গেটে, বাড়ির গেটে গান পাউডার ঢেলে দিয়ে সেখানে অগ্নিসংযোগ করেছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমাদের ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক যিনি হয়েছেন মোসাদ্দেক, তিনি ঘোষণা করেছেন যে 32 নম্বরের অবশিষ্টাংশটুকু আর একটি বালিকণাও এই ঘটনার পরে থাকার কোনো বৈধতা নাই। এখন বাংলাদেশের মানুষ এইটাকে কিভাবে ট্রিট করবে? যারা তার বাড়িতে হামলা চালিয়েছে, ডিসি মাসুদ সহ, আপনি সেখানে একটা সিন ক্রিয়েট করেছেন। কাল যদিও আমি আপনার পক্ষে বলেছি, তারপরেও আপনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে একটা 32 নম্বর রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছেন, ঠিক তার থেকে দ্বিগুণ ভূমিকা নিয়ে আপনি এইখানে কারা এর সাথে জড়িত, ময়মনসিংহে রাফিয়ার বাড়িতে কারা এই ঘটনা ঘটালো, এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এবার চলুন আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাই। গতকাল 20 নভেম্বর 2025 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত 7 সদস্যের একটি পূর্ণাঙ্গ বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেছেন, এবং রায়ে তারা অবজারভেশন যেটি দিয়েছেন এটি সংবিধানে সন্নিবেশিত করা হলো, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে, আর পরবর্তী সংসদ নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনী থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যক্রম শুরু করবে। এখন এই রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকারের রূপকারকে, এটা নিয়ে রাজনীতির মহলে ব্যাপক আলোচনা এবং চটকদার গল্প
উপস্থাপিত হয়েছে। বিএনপি দাবি করছে যে না, এটি আমরা উত্থাপন করেছিলাম। বিএনপির অনেক নেতা বলার চেষ্টা করছে যে তারেক রহমান এটি উত্থাপন করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি। অপরদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বারবারই বলে আসা হচ্ছে যে অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তিনি একজন রূপকার, তিনি প্রথম এই ফর্মুলাটি জনসম্মুখে আনেন এবং এটার একটা রূপরেখা তিনি প্রদান করেন। তো আমরা গোলাম আজমের এই দাবির পক্ষে যথেষ্ট যুক্তিও আছে। 1990-এর দশকে তিনি বিভিন্ন সভা সেমিনারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং তিনি এই ব্যাপারে সক্রিয় ছিলেন এবং আন্দোলন গড়ে তুলেছেন। তার বলা হয়ে থাকে তার আন্দোলনের প্রেক্ষিতেই, তার সক্রিয় ভূমিকার কারণেই 1996 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়। আর বিএনপি যে এইটার ক্রেডিট নিতে পারে না, এর একটা যুক্তি আছে। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসার পরে কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে নাই। তখন কিন্তু বলা হয়েছিল যে বিএনপি ক্ষমতা ছেড়ে দেবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ওই সময় খালেদা জিয়া কিন্তু একটি কথা বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, এরকম একটা ঘোষণা তিনি দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানবেন না বলেই তিনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানুষে তিনি আরো লেন্দি করতে চাচ্ছিলেন ক্ষমতায়। পরে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন, জানতেন একটা নির্বাচন করে ফেললেন। তারপরে কিন্তু জুনে 1996 সালের জুনে গিয়ে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নতুন করে নির্বাচন হলো। সুতরাং এই বিএনপি যদি এই দাবি করে থাকে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক, তাহলে তো তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে গলা টিপে হত্যা করতো না। অর্থাৎ যে যেটার রূপকার, যে সন্তান জন্ম দেয়, সে কি সেটাকে গলা টিপে হত্যা করে না তো। সুতরাং বিএনপির দাবি ধোপে টেকে না। এটা তারা যদি বলে থাকে তাহলে এটি তারা ভুল বলেন বা অসত্য বলেন। তাদের কার্যক্রমে এটি স্বাভাবিকভাবেই প্রমাণিত হয় যে তারা এই ব্যবস্থার প্রবর্তক নয়। আর অপরদিকে আওয়ামী লীগ তো নয়, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখনোই তাদের মাথায় এটি আসে নাই। সুতরাং কে এর রূপকার সেটি বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি থাকতে হবে। এটি না থাকলে বাংলাদেশের মানুষের চরিত্র এত ভালো হয়ে যায় নাই যে শেখ হাসিনা তো আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে। তিনি ফেরেস্তা, আল্লাহর ফেরেস্তা সেজে 3টি নির্বাচন করেছেন। সেই ফেরেস্তারই যদি ওই অবস্থা হয় তাহলে আর কারে বিশ্বাস করা যাবে? সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপাতত চলতে থাক। এটি ফিরেছে, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এরপরে চলুন আমি সর্বশেষ আরেকটা বিষয়ে একটু কথা বলি। নির্বাচনের পরে প্রায় 2.5 মাস 3 মাস হতে চললো, ডাকসু কিচ্ছু করতে পারেনি, কোনো কাজ করে নাই। আপনি কি দিনের বেলা এবং রাতে 24 ঘন্টায় ঘুমান নাকি? এই কথা শুনে তো এটাই মনে হয় যে আপনি 24 ঘন্টায় ঘুমান, বা ডাকসু নির্বাচনের পরে ওই যে ঘুমিয়েছেন সেই খরগোশের মতো কচ্ছপ হাঁটছে আর আপনি হয়তো ঘুমিয়ে গেছেন যে কচ্ছপ দেখি কত দূরে যায়, আমি ঠিক সময় মতো উঠে লাভ দিব। তো হয়তো সেরকম ঘুমিয়ে গিয়েছিলেন ডাকসু নির্বাচনের পরে, আর এই হঠাৎ করে এখন জেগে উঠলেন, জেগে উঠে আপনি এরকম একটা বিবৃতি দিলেন। ডাকসুতে যে কাজ হয়েছে সেটি আসলে পরখ করার মতো মেধা বা ওই দূরদর্শিতা হয়তো আপনার নাই, থাকলে পরে আপনি এটি বলতেন না। কি পরিমাণ কাজ সেখানে হয়েছে সেটা ডাকসুর নেতৃবৃন্দ জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে এবং শিক্ষকরা জানে, আপনার জানার কথা না। আর হামিম আরেকটি কথা বলেছে যে 50% ডিসকাউন্টে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা একটি বিশেষ হসপিটালে, এটি ডাকসুর কাজ নয়। তো কার কাজ ভাই? এটি ডাকসুর কাজ নয়। ছাত্রদের চিকিৎসা সেবা এটি ডাকসুর কাজ নয়। তাহলে কি ছাত্রদের কাজ ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে গাঁজার দোকানদারি করা, গাঁজা বিক্রি করা, মাদকের ডিলারশিপ গ্রহণ করা, এরকমই তো নাকি? এগুলো করলে পরে খুব ভালো হতো। ছাত্রদের কাজ নিশ্চয় এগুলো। আসলে বুদ্ধি যখন যার লোপ পায় এবং কেউ যদি কারো ভুল ধরার জন্য সবসময় পিছনে লেগে থাকেন, তাহলে তিনি হাসলেও তার খারাপ লাগে, তিনি কাঁদলেও তার খারাপ লাগে, তিনি বসলেও তার খারাপ লাগে, তিনি হাঁটলেও তার খারাপ লাগে, তিনি দাঁড়ালেও তার খারাপ লাগে। তারপরে তিনি যদি বলেন যে তাহলে আমি এখন কি করব, তখন তিনি বলেন ওরে শালা তুই কিউ করতে পারবি না। প্রত্যেকে বাংলাদেশে সময় করছে। সে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনুস প্রভাবিত করতে পেরেছে? এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনুসের। এই ইউনুস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হেরাম আছে, দুর্বলতা, ভুল ত্রুটি আছে। নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে। নবী রাসূলেরও গায়ের ওহীভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়। ইউনুসের হাজারো সমালোচনা আছে, আমরা করব, কিন্তু ইউনুস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনুসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনুস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন,
যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত যেতেই পারেন, এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতের ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে, ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপির কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে। আবার যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেজে যাবে। সেখানে ইউনূস খলিল রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনা ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে, এরকম কথা খলিল রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিল রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হ্যাডম বাংলাদেশের কোন সরকারের অতীতে হয়নি। আমি জানি না যে সামনে জামাত সরকারের হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে এই কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই। আর অন্য শব্দ হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা আভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন, এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো। বিএনপি, আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করতো, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করতো যে আমাদেরকে ক্ষমতা রাখেন, আমাদেরকে এইটা দেন, সেইটা দেন, এইভাবে করেন, সেইভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিল রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি। ঢাকা ঠিক জায়গায় আছে। তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না ডক্টর ইউনূস সরকার। যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে, তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বুঝাতো। হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না, এটা কোনো সন্ত্রাস না। ইউনূস কিন্তু এদেরকে গুরুত্ব দেয়। তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা, ওটা গুণেই না ইউনূস সরকার। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, এরপরে যেটা বলছেন, দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত 7ম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি। উপদেষ্টা খলিল রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে। এটা কিন্তু জোরালো কথা। মানে এই কথাগুলোর উদ্দেশ্যটা কি? এটা ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত অতীতে, এটাকেই স্মরণ করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতি নানাকেও সমর্থন করে বাংলাদেশ। এটা পুরো আন্তর্জাতিক, এটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা কথা। এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতিও শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। যেমন জাতিসংঘের মহাসচিব হবেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য করা টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
সম্প্রতি বাংলাদেশ ভুয়া বিভ্রান্তিমূলক মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন হুমকির সম্মুখীন হয়েছে বলে এখন এগুলো বলেছেন। এখন বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন কারা ছড়ায়? ভারত ছড়ায়। তার মানে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে জোরালো বার্তা দিয়ে এসেছে ডক্টর ইউনূসের এই প্রতিনিধি ডক্টর খলিল রহমান।